মুভির শুরুতেই আমরা হান্না নামের এই মেয়েটিকে দেখতে পাই। সে জিমে গিয়ে অনেকক্ষণ ধরে সাইকেলিং করে যাচ্ছে। হান্নার একটু ওজন বেশি, তাই যেভাবে হোক তাকে এই ওজন কমাতে হবে। এটাই এখন তার লাইফের সবচেয়ে বড় একটা গোল। তাই সে সাইকেলিং করে যাচ্ছে। আর ঠিক তার পাশেই তার জিম ট্রেনারও সাইকেলিং করছে। ট্রেনার একদম স্লিম। হান্না তাকে দেখেই মনে মনে ঠিক করেছে আমাকেও তার মতো স্লিম হতে হবে। তাই সে প্রচন্ড জেদ নিয়ে সাইকেলিং করে যাচ্ছে। তবে হান্নার আরেকটা বড় সমস্যা আছে, সেটা হলো খাবার। সে খাবার খাওয়ার ব্যাপারে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে না। বিশেষ করে ফাস্ট ফুড তার ভীষণ পছন্দ। এগুলো না খেয়ে থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এবার সে মাইন্ড সেট করে ফেলেছে যাই হয়ে যাক না কেন এবার সে সব কিছু বন্ধ করে দিবে, ভালোভাবে ফিট হবে। এই মাইন্ডসেট নিয়েই সে সোজা বাড়িতে চলে আসে। গত 1 বছর ধরে সে একটা খাবারের চার্ট বানিয়ে রেখেছিল, কিন্তু হান্না সেটাও ঠিকমতো ফলো করতে পারেনি। তাই এবার হান্না ওই চার্টটা কেটে দিয়ে নতুন একটা চার্ট লিখতে শুরু করে। এবার তার গোল হচ্ছে তাকে 60 কেজি ওজনে আসতে হবে। এর পাশাপাশি আজকে খাওয়ার জন্য কিনে আনা ডোনাটস গুলোও সে একটা ওয়েস্টের মধ্যে ফেলে দেয়। এবার যাই হয়ে যাক না কেন সে এই সপ্তাহে ডায়েট একদম ঠিকঠাক ভাবে ফলো করবে, এটাই সে মনে মনে ঠিক করে ফেলে। পরের দিন সকালে সে আবার জিমে চলে আসে। হান্না জিমে আসতেই সেই ট্রেনার তাকে ডেকে থামিয়ে বলে, গতকাল সাইকেলিং করার সময় তুমি আমার দিকে তাকিয়েছিলে, সেটা কিন্তু আমি দেখেছি। আমি জানি তুমিও আমার মতো ফিট হতে চাও। আর যদি সত্যিই আমার মতো ফিট হতে চাও তাহলে আমার এই 3 মান্থ ওয়েট লসিং প্রোগ্রামে জয়েন হও, তাহলে তুমিও আমার মতো ফিট হয়ে যেতে পারবে। এটা শুনে হান্না বলে, আরে না না, আমাকে ছেড়ে দিন। আপনার ওই প্রোগ্রামে জয়েন হওয়ার মতো ক্ষমতা আমার নেই। আর এত বড় ডায়েটও আমি ফলো করতে পারবো না। আপনার ওয়ার্কআউটও আমার তেমন স্যুট করবে বলে মনে হয় না। ট্রেনার বলে, ঠিক আছে, যখন তোমার দরকার হবে তখন আমার কাছে চলে এসো। এই বলে সে ওই প্রোগ্রামের একটা নোটিশ তার হাতে ধরিয়ে দেয়। আর হ্যাঁ, এই ট্রেনারের নাম হচ্ছে অ্যালেন। তো এরপর হান্না ওয়ার্কআউট শেষ করে সোজা তার কলেজে চলে যায়। সে মেডিসিন নিয়ে পড়াশোনা করছে। আর আজকে তাদের ক্লাসে অনেকগুলো ডেড বডি এনে রাখা হয়েছে। তাদের টিচার সবাইকে বলে, এই ডেড বডিগুলোই তোমাদের প্রথম পেশেন্ট, তোমাদের পড়াশোনা এখান থেকেই শুরু হবে। সবাইকে আলাদা আলাদা দেওয়ার মতো পর্যাপ্ত ডেড বডি তাদের কাছে নেই। তাই 3 জন করে একটা টিম বানিয়ে তাদেরকে একটা করে ডেড বডি দেওয়া হচ্ছে। হান্নাদের টিম যে ডেড বডিটা পেয়েছে সেটা ছিল বেশ মোটা একটা মহিলার। ওই ডেড বডিটা দেখার সঙ্গে সঙ্গে হান্নার মনে অদ্ভুত একটা ভয় ঢুকে যায়। তার মনে হতে থাকে ভবিষ্যতে সেও যদি ডেড বডির মতো এমন মোটা হয়ে যায়। এই চিন্তা করতে করতে তার হাত পা কাঁপতে শুরু করে। এদিকে টিচার প্রথমে হান্নাকেই ওই ডেড বডির বুক কাটতে বলে। হান্না ধীরে ধীরে কাটতে শুরু করতেই ডেড বডিটার হাতে থাকা নখের নেল পলিশটা তার চোখে পড়ে। নেল পলিশটা ছিল একদম নীল রঙের। আর ঠিক একই রঙের নেল পলিশ হান্নার নিজের নখেও লাগানো ছিল। এটা দেখার পর তার ভেতরে লুকিয়ে থাকা ভয়টা আবার হঠাৎ করে বের হয়ে আসে। তার হাত কাঁপতে শুরু করে আর তার হাতে থাকা ব্লেডটা ভুল করে ডেড বডির ভেতরে ঢুকে যায়। এটা দেখে টিচার এসে বলে, আমার মোটো হান্না, পেশেন্টের বুকের মধ্যে এভাবে ছুরি ঢুকিয়ে দিলে তো অপারেশন থিয়েটারে তুমি তার ওপরে যাওয়ার টিকিট কেটে দিবে। তাই এভাবে এমন কিছু করা যাবে না। আপাতত তুমি সরে দাঁড়াও, এ কাজটি অন্যজন করবে। এই বলে টিচার অন্য আরেকজনকে ছুরিটা দিয়ে দিতে বলে। তো যাই হোক, পরে ক্লাস শেষ করে হান্না যখন বাড়িতে আসে তখন প্রথমেই সে একটা নেল পলিশ রিমুভার নিয়ে নিজের হাতে থাকা সেই নীল রঙের নেল পলিশ পুরোপুরিভাবে তুলে ফেলে। এরপর আবার তার মাথায় সেই একই চিন্তা ভর করে বসে, যেভাবে হোক তাকে ওজন কমাতে হবে। এত মোটা হয়ে থাকলে চলবে না, যে কোনো মূল্যে তাকে ফিট হতেই হবে। এত বড় একটা ইচ্ছা তার মাথায় থাকলেও খাবার কন্ট্রোল করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সকালে যে ডোনাটস গুলো সে কিনে এনেছিল সেগুলো তো সে ওয়েস্টের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু পরে সে ওয়েস্ট থেকেই ডোনাটস বের করে তার খেয়ে ফেলতে ইচ্ছা করছে। এমনকি ওয়েস্টের দিকে তার হাত পর্যন্ত চলে যায়, কিন্তু কোনো মতে সে নিজেকে কন্ট্রোল করে। এরপর সে পুরো ওয়েস্ট একটা ব্যাগে ভরে বাইরে নিয়ে যায়। অ্যাপার্টমেন্টের বাইরে একটা বড় ওয়েস্ট কোর্ট আছে। সেখানে ব্যাগটা ফেলতে গিয়ে হঠাৎ হান্না সেই ওয়েস্টের মধ্যে কি যেন দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেটা আর তখন দেখানো হয় না। সিন কাট হলে পরের সিনে আমরা দেখতে পাই হান্না সোজা একটা পাবে চলে এসেছে। সেখানে তার 2 বান্ধবী সারপ্রাইজ হিসেবে তার জন্য একটা গিফট এনেছে, কারণ আজ হান্নার জন্মদিন। তাদের একজন খেয়াল করে সুন্দরী একটা মেয়ে হান্নার দিকে তাকিয়ে আছে। হান্নাও বেশ কিছুক্ষণ ধরে ওই মেয়েটাকে খেয়াল করেছে। কিছুক্ষণ পর হান্না যখন বাথরুমের দিকে যায় তখন হঠাৎ ওই মেয়েটি তার কাছে এসে বলে, হান্না। হান্না ঘুরে দাঁড়ালে মেয়েটি বলে, তুমি আমাকে চিনতে পারোনি তাই না? হান্না একটু ভালোভাবে তাকানোর পর হঠাৎ মেয়েটিকে চিনতে পারেও বলে, এই মেলিস, আমি তো তোমাকে চিনতেই পারিনি। আসলে এরা 2 জন হাই স্কুলে একসাথে পড়াশোনা করেছিল।
এরপর তারা একটা টেবিলে বসে আলাপ শুরু করে দেয়। হান্না মেলিসকে বলে, হাই স্কুলে তো তুমি অনেক মোটা ছিলে, এখন চেনা যাচ্ছে না তোমাকে, কিভাবে তুমি একটা সুন্দরী মডেলের মতো এত চিকন হয়ে গেলে, সত্যি করে বলো, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য তো আছে। মেলিস তখন বলে, হ্যাঁ একটা রহস্য তো আছেই, কিন্তু সেটা বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না। হান্না বলে, যাই হোক তুমি আগে বলো। তখন মেলিস বলে, আসলে আমি সুন্দরী হওয়ার মূলে রয়েছে একটা পিল, সেটা অনেক দামি একটা পিল। সেই পিলটা খাওয়ার পর থেকেই আমি এভাবে চিকন হয়ে গেছি। এটা শুনে হান্না জিজ্ঞেস করে, তাহলে তুমি ডায়েট ওয়ার্কআউট কিছুই করো নি? মেলিস বলে, না ওইসব কিছুই করার দরকার নেই, শুধু পিলটা খেলে কাজ হয়ে যায়। হান্না তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, তাই মেলিস তার হাতে থাকা ওই পিলটা বের করে তাকে দেখায়, তবুও হান্নার বিশ্বাস হয় না। তখন মেলিস তাকে তার পুরনো একটা ছবি দেখিয়ে দেয়। সত্যি বলতে স্কুলে পড়ার সময়ও তার ওজন অনেক বেশি ছিল, কিন্তু ওই লেভেলের ওয়েট পর্যন্ত কমেছে এই পিল খেয়ে। এটা শুনে এবার হান্নার বিশ্বাস হয়ে যায়। তখন হান্না আর কিছুই ভাবে না, মেলিসের কাছে থাকা পিলটা নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। এরপর মেলিস তাকে আরো একটা পিল দিয়ে বলে, কাল সকালে ঘুম থেকে উঠলে তুমি নিজের মধ্যে অনেক বড় পরিবর্তন দেখতে পাবে। হান্না তখন জিজ্ঞেস করে, একদিনের মধ্যেই কি এত পরিবর্তন হবে? মেলিস বলে, তুমি নিজেই কাল দেখে নিও। এরপর তাদের বাকি বন্ধুরাও এখানে চলে আসে। এবার তারা একটু দুষ্টু পানি চেয়ার্স করে। এর মাঝেই হান্নার অনেক ক্ষুধা পেয়ে যায়, আর তখন সে যা শুরু করে, ভাই রে ভাই, সে বিটের তালে তালে ডান্স করতে করতে সমানে খেয়ে যাচ্ছে। সে কি কি খাচ্ছে তার কোনো হিসাবই নেই। এখানে আসার আগেও যে মেয়েটা খাবার নিয়ে নিজেকে এত কন্ট্রোল করছিল, সেই হান্নায় তখন ইচ্ছা মতো খেয়ে যাচ্ছে। সিন চলে আসে পরের দিন সকালে। অ্যালার্মের শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চারপাশে তাকাতে সে দেখে আগের রাতের খাবারের প্যাকেট, জিনিসপত্র সব সেখানেই পড়ে আছে। এটা দেখে হান্না পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে মনে মনে ভাবে গত রাতে সে অনেকগুলো খাবার খেয়ে ফেলার কারণে হয়তো আজকে তার ওজন আবার বেড়ে গেছে। এই ভাবনায় সে তাড়াতাড়ি করে ওয়েট মেশিনের ওপরে গিয়ে দাঁড়ায়, কিন্তু হান্না মিটারে তার ওজন দেখে পুরো হতভম্ব হয়ে যায়, কারণ তার ওজন 1.5 কেজিরও বেশি কমে গিয়েছে। এটা দেখে হান্না অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমি এত কিছু খাওয়ার পরেও আমার ওজন কমে গেল কিভাবে? সে তাড়াতাড়ি করে নিজের সেই ওয়েট চার্টটা বের করে, আর সেখানে হান্না তার আজকের ওজনটা নোট করে রাখে। এরপর সকালের নাস্তা সেরে নিয়ে বিছানায় শুয়ে থেকে আমার মতো সমানে স্ক্রল করতে থাকে হান্না। আর সবগুলো রিল ছিল ফিটনেস রিলেটেড, মানে একদম স্লিম কিছু মেয়েদের ভিডিও। এগুলো সে যতই দেখতে থাকে ততই তার রিলসের মেয়েগুলোর মতো হওয়ার ইচ্ছাটা আরো বাড়তে থাকে। এমন সময় তার গতকাল রাতে মেলিসের দেওয়া ওই পিলটার কথা মনে পড়ে যায়। হান্না সাথে সাথে পিলটা হাতে নেয়। শুধু তাই নয়, সে মেলিসকে একটা মেসেজও করে যে, মেলিস এই একটা পিলের দাম কত? ফোনের ওপাশ থেকে মেলিস রিপ্লাই দেয়, এক একটা পিলের দাম $5,000, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 6 লাখ টাকা এক একটা পিলের দাম। যাই হোক, তো আর্থিকভাবে হান্নার বর্তমান যে অবস্থা, সেই হিসেবে এতগুলো টাকা দিয়ে হান্নার একটা পিল কেনা সম্ভব না। তাই সে ভাবছে সুন্দর করে তার বাবা মায়ের কাছে গিয়ে কিছু টাকা চাওয়া যায় কিনা। এই চিন্তা করেই সে সোজা তাদের বাড়িতে চলে যায়। বাড়িতে এসে হান্নার প্রথমে তার বাবাকে ডাকে, কিন্তু তার বাবা কোনো সাড়া দেয় না। এরপর এদিকে তাকালে দেখে মা সেখানে কি যেন একটা ঠিক করছে। হান্নাকে দেখে মা খুশি হয়ে হান্নাকে তার জন্মদিনের উইশ করে, কারণ আজকে হান্নার জন্মদিন। কিন্তু মায়ের বানানো কেকটাতে কেমন জানি ময়দা নেই, সুগার নেই, সব কিছু বাদ দিয়ে খুবই হেলদি করে বানানো। সত্যি বলতে তেমন একটা টেস্টও নেই। হান্না সেই কেকটাই এখন খাচ্ছে। মা জিজ্ঞেস করে, বেটা খেতে কেমন লাগছে? হান্না শুধু বলে, হ্যাঁ ভালোই হয়েছে, এই বলে সে আর কিছু বলে না। এরপর সে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে, কিন্তু শেষ পর্যন্ত হান্না মায়ের কাছে টাকা চাওয়ার সাহস পায় না। হান্না সেখানে থেকে কি আর করবে, তাই মন খারাপ করে সে নিজের বাসায় চলে আসে। বাসায় এসে ওই বাকি থাকা একটাই পিলের দিকে তাকিয়ে রয়েছে হান্না। এখন এটা কি করা যায়? খেয়ে ফেলবে, কিন্তু এখন এটা খেয়ে ফেললে তাকে আবার আরেকটা কিনতে হবে, আর এত দাম দিয়ে আরেকটা পিল কিনা তো তার দ্বারা সম্ভবই নয়। ঠিক তখনই হান্নার মাথায় একটা আইডিয়া আসে। হান্না কিন্তু একজন মেডিকেল স্টুডেন্ট। এই পিলটা আসলে কি, এর ভেতরে কি কি ইনগ্রেডিয়েন্ট রয়েছে সেটা তো ল্যাবে নিয়ে টেস্ট করলেই নিজে নিজে বুঝতে পারবে। অযথায় এত টাকা দিয়ে এটা আমি কেন কিনবো? এই চিন্তা করে হান্না পিলটা নিয়ে সোজা ক্লাসে চলে যায়। এরপর সে ল্যাবে গিয়ে পিলটার ক্যাপসুলটা খুলে ফেলে। তারপর ভেতরে থাকা ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। পরীক্ষা করতে গিয়ে হান্না দেখতে পায়
এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এমন আরো অনেক কিছু। কিন্তু এতগুলো মিনারেলস একসাথে এত বেশি পরিমাণে কোথায় পাওয়া যায় জানো? ডেড বডি পুড়িয়ে ফেলার পর যে ছাই পাওয়া যায় ওই ছাইয়ের মধ্যেই এগুলো এত বেশি পরিমাণে থাকে। আর তখনই হান্নার মাথায় পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তার মানে এই ক্যাপসুলের ভেতরে আসলে ভরা হয়েছে মানুষের ছাই, মানে মানুষের শরীর পুড়িয়ে দেওয়ার পর যে ছাই পাওয়া যায় সেটাই। এত টাকা দিয়ে মানুষ এটা কিনে খাচ্ছে। ব্যাপারটা সত্যি হানাকে অবাক করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই তারা তাদের প্র্যাকটিক্যাল ক্লাস করছে। সেখানে তারা গত ক্লাসের সেই মোটা মহিলার ডেড বডি নিয়ে স্টাডি করছে। সেই সময় তাদের গ্রুপের সবাই ওই শরীরটা নিয়ে খুব বাজে বাজে কথা বলছে, মানে মৃত মহিলার শরীরটা মোটা বলে সবাই হাসাহাসি করছে, বাজে কমেন্ট করছে। এগুলো শুনে হান্নার খুব খারাপ লাগে, কারণ সে নিজেও বেশ মোটা। তাই ওর নিজের শরীরকে নিয়েই যেন সবাই এখানে হাসি ঠাট্টা করছে, তার এমন একটা ফিল হয়। যাই হোক, এর মাঝে তাদের গ্রুপের একজন ওই ডেড বডিটার বুকের অংশ খুব সাবধানে কেটে আলাদা করে ফেলে। এখন এই জিনিসটা নিয়ে গিয়ে ফেলে দিতে হবে, আর সেটা ফেলার দায়িত্ব পড়ে হান্নার ওপর। হান্না ওই কাটা অংশটা নিয়ে ডাস্টবিনে রেখে দেয়। এরপর ক্লাস শেষে সবাই ক্লাস থেকে চলে যাওয়ার পর হান্নার মাথায় একটা আইডিয়া আসে। সে ডেড বডির বুকের যে অংশটা ডাস্টবিনে রেখেছে সেটা সে কাউকে না জানিয়ে তাড়াহুড়ো করে সোজা ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর সেটা পুরোপুরিভাবে পুড়িয়ে একদম ছাই বানিয়ে ফেলে। এরপর হান্না খুব সাবধানে সেই ছাইগুলো নিয়ে বাড়িতে এসে আরো ভালোভাবে পাউডার করে নেয়। এরপর সেই খালি ক্যাপসুলের ভেতরে তার গুঁড়ো করা ছাইগুলো ভরে ফেলে। এবার নিজের হাতে বানানো সেই ক্যাপসুলটার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকে হান্না। ভাবতেছে খাবে নাকি খাবে না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যা হয় হোক এটা সে খেয়েই দেখবে। ব্যাস, দুই চোখ বন্ধ করে হান্না ওই ক্যাপসুলটা এক ঢোকে গিলে ফেলে। কিছুক্ষণ পর যখন সেটা পেটে গিয়ে পৌঁছায় তখনই ওর শরীরের মধ্যে কেমন একটা অদ্ভুত সমস্যা হতে শুরু করে। মনে হয় শরীরের ভিতরে যেন কিছু একটা ঘটছে। হান্না প্রথমে ভাবে একটু পানি খেলেই হয়তো ঠিক হয়ে যাবে, তাই সে এক গ্লাস পানি খেয়ে নেয়। এরপর সে একটা চার্ট বের করে, পুরনো চার্টটা পুরোপুরি কেটে ফেলে আবার নতুন করে লিখতে শুরু করে। আজকে থেকে ডে অন, এক্সপেরিমেন্ট করে দেখা যাক আসলে কি হয়। এই সিদ্ধান্ত নিয়ে হান্না গিয়ে শুয়ে পড়ে। সাধারণত ঘুমানোর আগে সে ওজন মাপে, কিন্তু আজকে সে আর ওজন মাপে না। তবে অদ্ভুত ব্যাপার হলো আজকে তো সে ওয়েট মেশিনের ওপর ওঠেইনি, তারপরেও মেশিনের ডিসপ্লেতে তার আজকের ওজন দেখাতে থাকে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই হান্না সোজা জিমে চলে যায়। জিমে গিয়ে সে ট্রেনার অ্যালেনের 3 মান্থ প্রোগ্রামে জয়েন হয়। শুধু জয়েনই না, সে খুব ভালোভাবে ওয়ার্কআউটও করতে শুরু করে। যদিও সত্যি বলতে এই ওয়ার্কআউট ওর শরীরে তেমন কোনো কাজ করছিল না, তবুও হান্না থামছে না, ওয়ার্কআউট করেই যাচ্ছে। ওয়ার্কআউট শেষ করে হান্না বাড়িতে ফিরে আসে। সারাদিন কি কি হলো হান্না সেগুলোর নোট করতে থাকে। আর ঠিক তখনই ওর এমন ক্ষুধা লেগে যায় যেটা আর সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। কিছু একটা খাওয়ার জন্য হান্না সোজা কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে সে টেবিলের ওপরে একটা কেটলি দেখতে পায়, আর সেই কেটলির রিফ্লেকশনে হান্না দেখে তার ঠিক পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু সে পিছনে ঘুরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। প্রথমবার এক ঝলক দেখে হান্না ভয় পেয়ে গিয়েছিল। পরে বুঝতে পারে হয়তো এটা তার মনের ভুল, তাই সে এ ব্যাপারে আর কিছু না ভেবে খাবার খেয়ে আবার নোটবুক নিয়ে বসে পড়ে। নোটবুকে সে লিখে রাখে, এই পিল খাওয়া শুরু করার পর থেকে আমি এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো বাস্তবে দেখা যাচ্ছিল না, আর আজ আমি অদ্ভুত একটা অবয়ব দেখতে পেলাম। হয়তো এটা এই পিলের কারণে হওয়া হ্যালুসিনেশন। হান্নাও বুঝতে পারছে না তার সাথে আসলে এসব কি হচ্ছে, কিন্তু এখান থেকেই তার লাইফে একের পর এক সমস্যা শুরু হতে যাচ্ছে। এখন থেকে হান্নার লাইফ স্টাইলটা পুরোপুরিভাবে বদলে যেতে শুরু করে। প্রতিদিন সকালে সে জিমে যায়। জিম ট্রেনার অ্যালেন যেভাবে বলে হান্না সেভাবেই নিয়ম করে ওয়ার্কআউট করে যায়। তারপর আবার সে তার নিজের ইচ্ছা মতো যত খুশি খাবার খেতে থাকে। আর এর সাথে সে প্রতিদিন খেয়ে যায় সেই মানুষের ছাই দিয়ে বানানো ক্যাপসুলটা। এভাবে কয়েকদিন কেটে যায়, আর ধীরে ধীরে হান্নার শরীরে সত্যি পরিবর্তন আসতে শুরু করে। খুব দ্রুত তার ওয়েট কমতে থাকে। এটা দেখে অ্যালেন পর্যন্ত একদম অবাক হয়ে যায়। তখন অ্যালেন হান্নার শরীরে এত দ্রুত পরিবর্তন দেখে তাকে বলে, হান্না তোমার শরীরে তো ভালোই পরিবর্তন আসতেছে, একটা কাজ করো, চলো একটা সেলফি তুলি। এই ছবি আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, সবাইকে বলবো আমার একটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে। এই বলে অ্যালেন হান্নার সাথে একটা ছবি তুলে সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় অ্যালেন। পরে হান্না বাড়িতে এসে অ্যালেনের সেই
পোস্টটা দেখছিল। কে কি কমেন্ট করছে সেটা দেখতেই হঠাৎ হান্না কিচেন থেকে কিছু একটার শব্দ শুনতে পায়। হান্না সোজা কিচেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে সেই কেটলিটার রিফ্লেকশনে আবার একটা অদ্ভুত অবয়ব দেখতে পায়। তবে এবার হান্নার মনে হয় না যে এটা শুধু তার চোখের ভুল, কারণ কেটলির রিফ্লেকশনে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা সত্যি সেখানে আছে, কিন্তু হান্না সামনাসামনি তাকালে সেই রূপটাকে একদম দেখতে পাচ্ছে না। হান্না কিছুই বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। এমন সময় সে একটা চামচ হাতে নেয়। চামচের পিছনের অংশটা ছিল বাঁকা, তাই সেটার রিফ্লেকশনের মাধ্যমেও একই রূপ দেখা যাচ্ছে। সাধারণত এমন কিছু দেখলে মানুষ কি করবে? ভয়ে সেখান থেকে দৌড়ে পালাবে, কিন্তু হান্না তেমন কিছুই করে না। উল্টো সেই চামচটা হাতে নিয়ে ধীরে ধীরে রূপটার দিকে এগিয়ে যায়। তারপর সেটার একদম কাছে গিয়ে ভালোভাবে দেখতে থাকে। আর তখনই হান্না বুঝতে পারে ওর সামনে দাঁড়িয়ে থাকা রূপটা আসলে মোটা একজন মহিলার। আর সেই মহিলা আর কেউ নয়, তার প্র্যাকটিক্যাল ক্লাসের সেই ডেড বডিটা, যেটার কিছু হাড় পুড়িয়ে ছাই বানিয়ে ক্যাপসুল তৈরি করে সে প্রতিদিন খাচ্ছে। তার মানে কি এই কারণে সেই মহিলার আত্মা এখন হান্নার সাথে ঘুরে বেড়াচ্ছে? এদিকে পরের দিন হান্নাকে দেখতে তার মা বাড়িতে আসে। বাড়িতে এসে মা দেখে চারিদিকে এলোমেলো অবস্থা। মা হান্নাকে অনেক কিছু বলতে থাকে, সবকিছু পরিষ্কার করে রাখতে বলে। সে কেন এভাবে ঘর নোংরা করে রেখেছে সেটাও জিজ্ঞেস করে। এরপর মা হান্নাকে একটা কথা বলে। মা বলে, হান্না, অনেকদিন ধরে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল আমার, আজ আমি সেখানে যাচ্ছি। হান্না তখন বলে, কিন্তু আব্বু একা থাকবে না? মা বলে, তুমি কয়েকদিন তোমার বাবার দিকে একটু খেয়াল রাখিও। এই কথা বলে হান্নার মা চলে যায়। মা চলে যাওয়ার পর হান্না বাবাকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাবার স্বভাবটা এমনই যে সে একরকম গম্ভীর মানুষ। ফোনও ধরছে না, কথাও বলছে না। যাই হোক, এরপরে হান্না আবার নিজের পুরনো কাজে ফিরে যায়। খাবার তো তার এখন খুবই প্রিয়, তাই সে পেট ভরে ভালো করে খাবার খায়। তারপর গিয়ে শুয়ে পড়ে। কিন্তু শোয়ার কিছুক্ষণ পর হান্না ওপরের দিকে তাকাতেই দেখে আবার সেই মহিলার অবয়ব। যে মহিলার ডেড বডি নিয়ে ওরা ক্লাসে স্টাডি করছিল, সেই মহিলাই এবার হান্নার ঠিক ওপরেই এভাবে রয়েছে। আর ধীরে ধীরে সেই অবয়বটা নিচের দিকে নামছে। নিচে নামতে নামতে এক সময় সেটা হান্নার শরীরের সাথে মিশে যেতে শুরু করে। এটা দেখে হান্না দুম করে উঠে বসে, কিন্তু সে এবার চোখ খুলে দেখে আসলে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন। হান্না বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। হান্না আগের মতোই মন যখন যা চায় তাই খায়, জিমে যায়, ওয়ার্কআউট করে, আর তার সাথে রোজ সেই ক্যাপসুলটাও খেতে থাকে। এভাবে যতই দিন যেতে থাকে ততই তার ওয়েট কমতে থাকে। তার শরীর একদম ফিট হয়ে যাচ্ছে। অন্যদিকে অ্যালেন হান্নাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এত দ্রুত কারো ওয়েট কমার কথা না। তাই একদিন অ্যালেন সরাসরি হান্নাকে জিজ্ঞেস করে, হান্না, তুমি ওয়ার্কআউটের পাশাপাশি আরো কিছু করছো নাকি? কোনো ওষুধ টষুধ খাচ্ছ, নাকি ওজন কমানোর জন্য একদম না খেয়ে থাকছো? এলেন আরো বলে, তোমার যেভাবে ওয়েট কমছে সেটা একদমই স্বাভাবিক নয়। শরীর কমানোর একটা সঠিক পদ্ধতি আছে। শর্টকাট বা অন্য কোনোভাবে ওজন কমালে পরে শরীরের উপর নেগেটিভ ইফেক্ট পড়বে। আমার মনে হচ্ছে তুমি হয়তো কিছু একটা করছো, সেটা আমাকে তোমার বলার দরকার নেই, কিন্তু তুমি যাই করে থাকো সেটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। ভালো খাবার খাও, ঠিকমতো ওয়ার্কআউট করো, তারপর ধীরে ধীরে ওয়েট কমাও। হান্না শুধু মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে সে একটা শপে ঢুকে চকলেট আর ফাস্ট ফুড সহ অনেক কিছু কিনে একটা ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে আসার পর তার আর খেতে ইচ্ছা করে না, কারণ আজকে অ্যালেন যে কথাগুলো তাকে বলেছে সেগুলো বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তাই সে ব্যাগটা একপাশে রেখে দেয়। সে মনে মনে ভেবে নেয় আজকে থেকে এগুলো আর খাবে না। এই সিদ্ধান্ত নিয়েই হান্না সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওই ব্যাগের ভেতর থেকে একটা চকলেটকেও হান্নার দিকে ছুঁড়ে দেয়। হান্না তখন বুঝতে পারে এটা আর কেউ নয়, সেই অবয়বটাই চকলেট ওর দিকে ছুঁড়ে দিয়েছে। সত্যি বলতে এমন কিছু হলে যে কেউ ভয় পেয়ে যাবে, কিন্তু হান্না একদমই ভয় পায় না। বরং আত্মাটা যে চকলেটটা ছুঁড়ে দিয়েছে সেটা তুলে নিয়ে খাওয়া শুরু করে। এরপর ধীরে ধীরে সেই পুরো ব্যাগটা যেন তার নিজের দিকে চলে আসে। হান্না ব্যাগটা খুলে ভেতরে থাকা সব খাবার একদম লোভের সাথে খেয়ে ফেলে। পরের দিন হান্না কলেজে চলে যায়। বরাবরের মতো আজকেও প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। এখানে হান্না সেই মৃত মহিলার শরীরটা নিয়েই স্টাডি করছে। ঠিক তখনই সে ভয়ঙ্কর একটা তথ্য জানতে পারে। মহিলাটার মৃত্যুর কারণ ছিল তার পেটে থাকা ক্যান্সার। এটা দেখে হান্না একদম থমকে যায়, কারণ
যে মহিলার শরীরে ক্যান্সার ছিল সেই মহিলার শরীর পুড়িয়ে ছাই বানিয়েই তো হান্না এতদিন ধরে খেয়ে আসতেছে। এটা ভাবতে এবার সত্যি সত্যি তার ভেতরে ভয় ঢুকে যায়। ক্লাস শেষ করে হান্না তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। তো পরের দিন সকালে হান্না জিমে চলে যায়। সে যখন ওয়ার্কআউট শেষ করে ড্রেসিং রুমে গিয়ে নিজের শরীরের দিকে তাকায় তখন সে দেখে তার শরীর এতটাই শুকিয়ে গিয়েছে যে এখন শরীরের হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। সে একদম অস্বাভাবিক রকমের স্লিম হয়ে গিয়েছে। মানে যে শরীরের জন্য সে এতদিন ধরে স্বপ্ন দেখেছে, যেটাকে হয়তো সে কখনোই অ্যাচিভ করতে পারবে না ভাবছিল, কিন্তু সে ভয়ঙ্করভাবে তার থেকেও বেশি চিকন হয়ে যাচ্ছে। তো এরপর বাড়িতে ফিরে হান্না একটা সিদ্ধান্ত নেয়, আজকে থেকে আর কোনো শর্টকাট নয়, শুধু ভালো খাবার আর নিয়মিত ওয়ার্কআউট। এই সিদ্ধান্ত নিয়েই হান্না তার বানানো সবগুলো পিল একে একে খুলে ভেতরের সব ছাই একটা ছোট পটে বের করে নেয়। এটা যেন কারো চোখে না পড়ে সেভাবে হান্না সেটা লুকিয়ে রাখে। তারপর সে জাঙ্ক ফুডগুলো ওয়েস্টে ফেলে দেয়। এবার তার জিম ট্রেনার অ্যালেন তাকে যেভাবে বলেছিল হান্না সেভাবে হেলদি খাবার খাওয়ার জন্য সবজি কেটে নেয়। সবজিগুলো দিয়ে সুস্বাদু তরকারি রান্না করে হান্না তরকারি ফ্রিজে রেখে দেয়। এরপর সে এখানে এসে যেই না ফোন হাতে নেয় ঠিক তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায়। হান্না পেছনে তাকালে দেখে ফ্রিজের দরজা আপনা আপনি খুলে গেল। হান্না আবার গিয়ে ফ্রিজ বন্ধ করে আসে। তার কিছুক্ষণ পর আবার অদ্ভুতভাবে একা একা ফ্রিজ খুলে যায়। এবার হান্না ভয় পেতে শুরু করে। তাই সে তার সামনে থাকা একটা চামচ তুলে ধরলে হান্না চামচের রিফ্লেকশনে সেই মোটা মহিলাটার অবয়ব দেখতে পায়। তার কিছুক্ষণ পর আমরা হান্নাকে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। তখন সেই অবয়বটার কণ্ঠে ভেসে আসে, যাও গিয়ে খাও, সেখানে ভালো খাবার আছে, তোমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি ওটা খেয়ে নাও। হান্না বাধ্য হয়ে সেই খাবার ফ্রিজ থেকে বের করে খাবারটা হাতে নেয়, কিন্তু তার মন কিছুতেই এটা খেতে চাইছে না। তাই সে কিছু একটা ভেবে কেন জানি তাড়াতাড়ি করে খাবারগুলো ওয়েস্টে ফেলে দেয়। তখন হান্না সেই আত্মার ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। হান্না এবার ভয়ে ভয়ে চামচের রিফ্লেকশনে তাকালে দেখে আত্মাটা একদম তার পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু একটা বিষয় দেখে হান্না আরো ভয় পেয়ে যায়। আগের তুলনায় আত্মাটার শরীর এখন অনেক বেশি মোটা দেখা যাচ্ছে। এমন এক ভয়ঙ্কর মোটা রূপে সেটা দাঁড়িয়ে আছে যেটাকে দেখলেই ভয় লাগছে। হান্না ভয়ে দৌড়ে সোজা তার রুমে গিয়ে তাড়াতাড়ি করে দরজায় লাগিয়ে দিয়ে বেডে শুয়ে পড়ে। কিন্তু না, এতে আরো সমস্যা বাড়লো। হান্না খাবার না খাওয়ায় সেই আত্মাটা ভীষণ রেগে যায়। হান্নাকে দিয়ে খাবার খাওয়ানোর জন্য এবার সে আরো ভয়ঙ্কর ভাবে চেষ্টা শুরু করে। রুমের এদিক ওদিক থেকে একের পর এক জিনিস তুলে ছুঁড়ে মারতে থাকে। হান্না একদম ভয় পেয়ে যায়। সে চায় ওই জিনিসটা যেন ঘরের ভেতরে ঢুকতে না পারে। তাই সে তাড়াতাড়ি করে দরজা জানালা বন্ধ করে দেয়। কিন্তু আত্মাটা তখনও থামে না। একটার পর একটা জিনিস ছুঁড়ে মেরে হান্নাকে ভয় দেখাতে থাকে। মানে ভয় দেখিয়ে হলেও তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত হান্না আর কিছু না করে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ে। কিন্তু এখনো সে বুঝতে পারছে না এই আত্মা আসলে তার কাছ থেকে কি চায়। মাঝরাতে হান্না কম্বলের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে। আজকে আর হান্না কোনোভাবে খাবার খাবে না, এই জেদ নিয়েই সে শুয়ে আছে। কিন্তু রাত অনেক হওয়ার পর হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যেটা হান্না নিজেও টের পায় না। তার শরীরটাই যেন তার কন্ট্রোলে নেই। সে আত্মা হান্নার শরীরকে কন্ট্রোল করে তাকে সোজা কিচেনে নিয়ে এসেছে। এরপর ফ্রিজে থাকা সকল খাবার একটার পর একটা হান্না খেতে শুরু করে। আর এই সময় তার চোখের দিকে তাকালেই বোঝা যায় হান্না নিজে এসব করছে না, ওর শরীরটা পুরোপুরি সে আত্মার কন্ট্রোলে আছে। কিছুক্ষণ পর হঠাৎ হান্নার নিজের স্বাভাবিক জ্ঞান ফিরেলে হান্না চোখ খুলে ফ্রিজের দিকে তাকিয়ে দেখে ফ্রিজে একটা খাবারের কণাও নেই। সবকিছু সে খেয়ে শেষ করে ফেলেছে। এটা দেখে হান্না এবার সত্যি ভয় পেয়ে যায়, কারণ এখন তার বুঝতে আর বাকি নেই যে এটা আর সাধারণ কোনো হ্যালোসিনেশন নয়, এটা খুবই সিরিয়াস একটা সমস্যায় পরিণত হয়েছে। তাই পরের দিন সকালে উঠে হান্না সোজা মেলিসের কাছে যায়। হান্না মেলিসকে জিজ্ঞেস করে, তুমি কি ওই পিল খাওয়ার পর কোনো অদ্ভুত জিনিস ফিল করেছিলে? মেলিস বলে, শুরুতে একটু সমস্যা হয়েছিল, হ্যালোসিনেশন হতো, মাঝে মাঝে অদ্ভুত কিছু মানুষকে দেখতাম, আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু আওয়াজও শুনতে পেতাম। এগুলো ছাড়া আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। তবে মেলিস আরো বলে, আমি ওই পিল ছেড়ে দেওয়ার পর থেকে আমার আর কোনো সমস্যা হচ্ছে না, সে এখন পুরোপুরি স্বাভাবিক। তবে হান্নার সাথে এমনটা হয় না। সে ওই পিল খাওয়া ছেড়ে দেওয়ার পরেও সেই মোটা মহিলার আত্মা তার পিছু ছাড়ছে না। তাই মেলিস হান্নাকে একটা ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। হান্না পরের দিনে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গিয়ে সে সব কিছু খুলে বলে।
এরপর ডাক্তার তার ফুল বডি স্ক্যান করে, আর তখনই ডাক্তার হান্নাকে এমন একটা কথা বলে যেটা শুনে হান্না একদম চুপ হয়ে যায়। ডাক্তার বলে, হান্না, আমি যা বলছি সেটা শুনে ভয় পেও না, তবে এটাকে একদম হালকাভাবেও নিও না। তোমার পেটের ভিতরে একটা ছোট গ্রোথ দেখা গেছে, এটা ক্যান্সার হতে পারে বলে মনে হচ্ছে। তবে এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার মতো অবস্থা না, কারণ এখনো এটা তেমন বড় হয়নি। কিন্তু ভবিষ্যতে যদি এটা আরো বড় হয়ে যায় তখন সমস্যা হতে পারে, তাই তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এটা শুনে হান্না শুধু ক্যান্সারের কথা ভেবে ভয় পায়নি, তার চেয়েও বেশি ভয় পেয়েছে অন্য একটা কারণে। ওই যে মৃত মহিলাটা, যার শরীরের একটা অংশ পুড়িয়ে সেই ছাই দিয়ে হান্না ক্যাপসুল বানিয়ে খাচ্ছিল, সেই মহিলাটাও তো ঠিক একইভাবে পেটে ক্যান্সার হয়ে মারা গিয়েছিল। আর এখন হান্নার শরীরেও একই সমস্যা দেখা দিয়েছে। এটা ভাবতেই হান্নার ভেতরে ভয় আরো বেড়ে যায়। সে ভয়ে আর বাড়িতে যেতে পারছে না। সে রাস্তায় দাঁড়িয়ে নিজের ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকে, কারণ সে একবার ওই বাড়ির ভেতরে ঢুকলেই সেই আত্মাটা তাকে দিয়ে কি কি করিয়ে নিতে পারে সেটাও সে এখন জানে। তাই বাড়িতে না গিয়ে হান্না সোজা লাইব্রেরিতে চলে যায়। সেখানে বসে বই পড়তে থাকে হান্না। কিন্তু কিছুক্ষণ পরে আবার তার প্রচন্ড ক্ষুধা লেগে যায়। মনে হচ্ছে তার পেটের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে। খাবার খাওয়ার জন্য তার ভীষণ অস্থির লাগছে। তবুও হান্না জেদ করে বসে থাকে, না আমি খাবো না। কিন্তু সে বুঝতেই পারে না ইতিমধ্যেই তার শরীরকে আবার সে আত্মা কন্ট্রোল করতে শুরু করেছে। তার চোখের নড়াচড়াও ধীরে ধীরে বদলে যায়। ঠিক তখনই দুম করে হান্নার নিজের বোধশক্তি ফিরে আসে। হান্না তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তো পরের দিন সকালে হান্না সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যায়। সেই ডেড বডিটা এখনো সেখানে আছে। প্রতিদিন তারা ওই শরীরের বিভিন্ন অংশ নিয়ে নতুন নতুন জিনিস শিখছে। এভাবে পড়তে পড়তে একসময় হান্নাকে ওই ডেড বডির লিভার কেটে আলাদা করতে হয়। আর তখনই হান্নার চোখে সেটা আর ডেড বডির অংশ মনে হয় না, বরং তার মনে হয় এটা বুঝি খুবই টেস্টি কোনো কেক। এই চিন্তা করেই সে জিনিসটা হাতে তুলে নেয়। এটা দেখে পাশে থাকা অন্য ছাত্রছাত্রীরা একদম হতবাক। কারো তো দেখে গা ঘিন ঘিন করছে। এটা দেখে তারা ভাবতেছে হান্না আসলে কি করতে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই হান্নার নিজের হুঁশ ফিরে আসে। হান্না তখন বুঝতে পারে সে কি ভয়ঙ্কর একটা কাজ করতে যাচ্ছিল। তারপর হান্না সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এটা দেখে হান্নার পাশে থাকা তার এক বান্ধবীও ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। মেয়েটার নাম জোশী। জোশী এসে হান্নাকে বলে, হান্না তোর কি হয়েছে? কয়েকদিন ধরে তোর আচরণে আমি অনেক পরিবর্তন দেখছি। হান্না সত্যি করে বলতো আসলে কি হচ্ছে তোর? আর তোর ওয়েট এভাবে এত দ্রুত কমছে কিভাবে? ওজন কমানোর জন্য তুই কোনো ওষুধ টষুধ খাচ্ছিস নাকি? কিন্তু হান্না তখন উল্টো রেগে গিয়ে জোশীকে বলে, আমি যদি কিছু করেও থাকি তোর কি? আমার এভাবে ওয়েট কমছে দেখে তুই কি আসলে হিংসে করছিস? জোশী তখন হান্নাকে শান্ত করে বলে, হান্না শোন, আগে তোর এই চিন্তাধারাটা বদলাতে হবে। মোটা হলে কি হয়েছে? মোটা মানুষ কি মানুষ না? তোর নিজের ওজন চেহারা নিয়ে তোর মনের মধ্যে যে হীনমন্যতা আছে সেটা আগে মন থেকে বের করে ফেল। আর নিজের শরীরকে এভাবে টর্চার করা বন্ধ করে দে, না হলে তোর মানসিক অবস্থা আগের মতো থাকবে না। এই কথা বলে জোশী সেখান থেকে চলে যায়। কিন্তু হান্না তখন জোশীর এইসব কথা একরকম অবজ্ঞার সাথেই নেয়। তো যাই হোক, হান্না রাতে বাড়ি ফিরতেছে। রাস্তার সাইডে একটা বড় আয়না দেখে হান্না কেন জানি থেমে যায়। হান্না সেই আয়নার দিকে ভালোভাবে তাকাতেই সে ওই মহিলার আত্মাকে তার পিছনে হেঁটে আসতে দেখে, যাকে সে এতদিন শুধু বাড়ির ভেতরেই দেখত। এখন সে আত্মা বাড়ির বাইরেও চলে এসেছে। মানে হান্নার জন্য এখন আর কোথাও নিরাপদ জায়গা নেই। এর মাঝে হান্নার আবার প্রচন্ড ক্ষুধা লাগে। তার এতটাই ক্ষুধা লেগে যায় সে আর কোনোভাবে ক্ষুধা সহ্য করতে পারছে না। তাই সে দৌড়ে একটা খাবারের দোকানে গিয়ে প্রয়োজন মতো খাবার কিনে নেয়। এরপর হান্না সোজা চলে যায় তার বাবা মায়ের বাড়িতে। সেখানে গিয়ে সে নিজের পুরনো রুমে ঢুকে এভাবে ভয়ে ঘাপটি মেরে থাকে। হান্না এইভাবে এখানে এসেছে যে অন্তত এখানে এলে হয়তো সেই আত্মাটা তার পিছু নেবে না। কিন্তু কিছুক্ষণ পর জানালার বাইরে তাকাতে হান্না দেখে বাইরে গাছের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। এটা দেখে হান্না একেবারে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে আত্মাটা তার পিছু নিয়ে এখানেও চলে এসেছে। এমনকি সেই আত্মাটা জানালা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে এবং আত্মাটি হান্নার খাটে শুয়ে পড়ে। আর সে বিছানায় শুয়ে পড়তেই বিছানার একটা পাশ এতটা নেমে যায় যেন তার ওজন অসম্ভবভাবে বেড়ে গিয়েছে। হান্না ভয়ে সেই মহিলার আত্মাকে শান্ত করতে বাইরে থেকে কিনে আনা খাবারগুলো একটার পর একটা খেয়ে শেষ করতে থাকে।
হান্না খাবারগুলো খাওয়া শেষ করতেই সেই আত্মাটা চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর হান্না এমন একটা কাজ করে বসে যেটা দেখে বোঝাই যাচ্ছে পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে। সে ওই বাড়িতে থাকা ফ্রিজের সবগুলো খাবার নিজের রুমে নিয়ে এসে জমা করতে শুরু করে। শুধু খাবারই না, সে বাড়িতে থাকা সিসি ক্যামেরা খুলে এনে নিজের রুমে সেট আপ করে নেয়। তারপর সে মনে ভয় নিয়েই শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হান্না দেখে গতকাল রুমে জমিয়ে রাখা একটা খাবারও সেখানে নেই। সব কিছু শেষ। সবগুলো খাবার খেয়ে ফেলেছে হান্না নিজেই। তখন হান্না তাড়াতাড়ি করে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বসে, আর সেখানে সে যা দেখে তাতে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। রাতে হান্না নিজের ঘুমের মধ্যে উঠে বসেছিল। তারপর নিজের কোনো হুঁশ না থাকার পরেও সে ঘরের সবগুলো খাবার খেয়ে শেষ করে ফেলেছে। এমনকি সেই খাবারগুলোর মাঝে শরীরে ব্যবহার করা একটা ক্রিমও ছিল, সেটাও সে পুরোটা খেয়ে ফেলেছে। কি একটা ভয়াবহ অবস্থা! এটা দেখে হান্না এতটাই অসহায় হয়ে পড়ে যে সে নিজের গলায় হাত দিয়ে বমি করার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে কিছুই বের হয় না। এভাবে আর সহ্য করে দাঁড়িয়ে থাকা সম্ভব না, যে কোনোভাবেই এটার একটা সমাধান বের করতেই হবে। তাই হান্না সোজা তার কলেজের বান্ধবী জোশীর কাছে যায়, আর এবার সে তাকে সবকিছু খুলে বলে। হান্না বলে, জোশী, সেদিন তুই আমার ভালোর জন্য সেসব বলেছিলি, আজকে আমি তোকে সব বলবো। এই বলে সে জোশীর কাছে ক্ষমা চেয়ে সেখানে বসে পড়ে। সে বলতে শুরু করে, জোশী, যেদিন আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য একটা মহিলার ডেড বডি পেয়েছিলাম, আসলে সেদিন আমি ওই ডেড বডির একটা অংশ পুড়িয়ে ছাই বানিয়েছিলাম। তারপর সেই ছাই দিয়ে ক্যাপসুল বানিয়ে সেটা প্রতিদিন খাচ্ছিলাম, আর এই কারণে আমার ওয়েট এত দ্রুত কমেছে। এরপর হান্না একে একে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা জোশীকে খুলে বলে। কিভাবে তার অস্বাভাবিক ক্ষুধা বাড়তে শুরু হয়ে যায়, কিভাবে সেই ক্ষুধাটা আসলে ওই আত্মায় তাকে দিচ্ছে, আর সে খাবার না খেলে কিভাবে সেই আত্মা তাকে টর্চার করছে। সবকিছু শুনে জোশী তো এসব বিশ্বাসই করতে পারছে না। তখন হান্না একটা স্পুন তুলে নিয়ে বলে, এটা দিয়ে তাকালে তুই সেই আত্মাটাকে দেখতে পাবি। জোশী স্পুনে তাকালে কিছুই দেখতে পায় না। তখন হান্নাও তাকিয়ে দেখে, কিছুই দেখা যাচ্ছে না। তখন হান্না বলে, আসলে আমার এখন ক্ষুধা লাগছে না, তাই ওই আত্মাটাকেও দেখা যাচ্ছে না। এখন দেখ, আমি দেখিয়ে দিচ্ছি। এই বলে হান্না তাড়াতাড়ি সেখানে জাম্পিং জ্যাক শুরু করে দেয়, মানে সে আবার ওয়ার্কআউট শুরু করে। আর সে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তখন তার ভীষণ ক্ষুধা লেগে যায়। আর ঠিক তখনই স্পুনের রিফ্লেকশনে হান্না সেই আত্মাটাকে দেখতে পায়, কিন্তু জোশী আবার কিছুই দেখতে পারছে না। জোশী হান্নাকে বলে, হান্না, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এর মাঝে হঠাৎ সেখানে থাকা এক গাদা বই অদৃশ্য কিছু একটা ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। এটা দেখে জোশী বুঝতে পারে হান্না যা বলছে তার মধ্যে সত্যি কিছু একটা আছে। শুধু তাই নয়, হান্নার এখন প্রচন্ড ক্ষুধা লাগছে। পরের দৃশ্যে আমরা দেখি হান্না একটা রেস্টুরেন্টে গিয়ে অলরেডি এতগুলো খাবার খেয়ে ফেলেছে। হান্নাকে এভাবে খেতে দেখে জোশী একদম অবাক হয়ে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, হান্না যত বেশি খাবার খাচ্ছে সে আত্মাটার শরীরও তত বড় হচ্ছে, আর হান্নার ওজন ততটাই কমে যাচ্ছে। জোশী হান্নাকে বলে, আসলে ওই আত্মা তোর থেকে কি চায়? হান্না বলে, আমি নিজেও জানি না। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতেই হবে। এরপর দুজনেই সেই মৃত মহিলার ব্যাপারে আরও জানতে সেটার ডিটেল চেক করতে থাকে। তখন হান্না জানতে পারে ওই মহিলার একটা ছোট বোন আছে। অবশেষে হান্না আর জোশী সেই মহিলার ছোট বোনের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে তারা পুরো ব্যাপারটা তাকে খুলে বলে। এসব শুনে মেয়েটা বলে, তোমরা কি আমার বোন বার্থার কথা বলছো? হ্যাঁ, তার নাম ছিল বার্থা। এরপর বার্থার ব্যাপারে সে আরো কিছু কথা বলতে থাকে। তোমরা যেরকম একটা ক্যারেক্টারের কথা বলছো, আমার বোন কিন্তু মোটেও এমন ছিল না। সে অনেক দয়ালু একটা মানুষ ছিল। ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করত, তাদের সেবা যত্ন করত। সে মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করত। যখন বার্থার জীবনটা ভালোভাবেই চলছিল, তখন সে জানতে পারে তার পেটে ক্যান্সার হয়েছে। এই খবর জানার পর মানসিক আর শারীরিকভাবে সে অনেকটাই ভেঙে পড়ে। ধীরে ধীরে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বার্থা। তখন তার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় তার পছন্দের খাবার খাওয়া। খাবার খেতেই সে সবচেয়ে বেশি আনন্দ পেত। তাই যে খাবারগুলো তার পছন্দ সেগুলো সে যতটা পারত খেত। আর ধীরে ধীরে সেই ক্যান্সারও তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করে। শেষ পর্যন্ত সে মারা যায়। এর বাইরে আমার বোনের জীবনে আর তেমন কিছুই ঘটেনি। তো এসব কথা শোনার পর হান্না আর জোশী সেখান থেকে বের হয়ে আসে। তখন হান্না জোশীকে একটা কথা বলে। তার ধারণা ওই আত্মাটা সব সময় তার সাথে থাকার কারণ হলো সেই আত্মাটির শরীরের পোড়া ছাই এখনো হান্নার বাড়িতে আছে। সেটা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে সরাতে হবে। এই কথা ভেবেই হান্না সরাসরি তার বাবা মায়ের বাড়িতে চলে যায়, কারণ ওই
ছাইগুলো হান্না সেখানে রেখে দিয়েছিল। হান্না সেখানে গিয়ে দেখে তার মা ট্রিপ থেকে ফিরে এসেছে। মাকে দেখে হান্না অনেক খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে। এরপর সে তার সেই শেলফের কাছে গিয়ে দেখে সেখানে ছাইগুলো নেই। মাকে জিজ্ঞেস করলে মা বলে ঘর পরিষ্কার করার সময় ওটা সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে হান্না একদম অবাক হয়ে যায়, কারণ ওই ছাই শুধু ডাস্টবিনে ফেলে দিলেই হবে না, ওটা নির্দিষ্ট একটা জায়গাতেই ফেলতে হবে। তাই হান্না দ্রুত সেই ওয়েস্ট ফেলার জায়গায় চলে যায়। সেখানে থাকা সবকিছু খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সে ওই ছাইয়ের পোটলাটা খুঁজে পায়। সেটা নিয়ে হান্না তার নিজের ফ্ল্যাটে চলে আসে। নিচ থেকে আস্তে আস্তে আবার তার ক্ষুধা লাগতে শুরু করে। তাই সে সোজা গিয়ে ফ্রিজ খুলে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রিজে তখন কিছুই ছিল না, শুধু একটু টমেটো সস ছিল। আর সেটাই হান্না এমনভাবে খেতে শুরু করে, দেখে মনে হচ্ছে সে অনেক দিন ধরে কিছু খায়নি। এটা দেখে তার মা এসে জিজ্ঞেস করে, হান্না তুমি এসব কি করছো? তোমার আচরণে অনেক পরিবর্তন এসেছে। এত অল্প সময়ের মধ্যে তুমি এতটা রোগা হয়ে গেলে কিভাবে? তোমার বডি স্ক্যান আর রিপোর্টও আমি দেখেছি। তুমি কি আমায় বলবে আসলে তোমার পেটে কি হয়েছে? মা এসব প্রশ্ন করতে থাকলেও হান্নার তখন মাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন সেসব বলার সময় নেই। এর মাঝে হান্নার মাথায় আবার অন্য একটা আইডিয়া আসে। ঠিক তখনই কেউ এসে দরজায় নক করে। কে এসেছে সেটা হান্না বুঝতে পারে। সে তার মাকে বলে, মা প্লিজ দরজা খুলো না। কিন্তু হান্নার কথায় পাত্তা না দিয়ে তার মা গিয়ে দরজা খুলে দেয়। আর দরজা খোলার সাথে সাথে সেই আত্মাটা এসে হান্নার মাকে সজোরে আঘাত করে ছিটকে ফেলে দেয়। এটা দেখে হান্নার প্রচন্ড রাগ উঠে যায়। সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, তুমি যেই হও না কেন, তোমাকে আমি ভয় পাই না, তুমি আমাকে কিছুই করতে পারবে না। এমন সময় সেই আত্মাটা হান্নাকে খুব নির্মমভাবে মারতে শুরু করে। কখনো তার চুল ধরে টেনে ফেলে দেওয়ার চেষ্টা করছে, আবার কখনো আঘাত করছে। এক পর্যায়ে হান্না মাটিতে ছিটকে পড়ে যায়। আর তখন সেই আত্মাটা এসে তার শরীরের ওপর শুয়ে পড়ে। মেঝেতে পড়ে থাকা এই পাত্রের রিফ্লেকশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই আত্মাটার শরীর আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। হাতির মতো এত বড় একটা শরীর হান্নার শরীরের ওপর এসে পড়ে থাকায় সে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। এমন সময় পাশে থাকা ঘর পরিষ্কার করার লিকুইড হান্নার চোখে পড়ে। হান্নার সাথে সাথে সেটা তুলে নিয়ে খেতে শুরু করে। লিকুইডটা খাওয়ার পর তার পেট ভরে যায়, স্বাভাবিকভাবে তার ক্ষুধাও কমে যায়। আর ঠিক তখনই সে আত্মাটা ধীরে ধীরে হান্নার শরীরের ওপর থেকে উঠে চলে যায়। যাই হোক, এবার এই সমস্যার একটা সমাধান বের করতেই হবে। আর তখন হান্নার মাথায় একটা আইডিয়া আসে। তাই সে সঙ্গে সঙ্গে যোশীকে ফোন করে। এরপর যোশীকে সাথে নিয়ে সে সোজা তাদের কলেজে চলে যায়। কলেজে গিয়ে তারা তাদের প্র্যাকটিক্যাল ল্যাবে ঢোকে। সেখানে পৌঁছে হান্না যোশীকে বলে, তুমি বাইরে থাকো, আমি ভেতরে যাচ্ছি। এই কথা বলে হান্না ল্যাবের দরজাটা লক করে দেয়। যোশী বাইরে আর হান্না একা ভেতরে। ভেতরে হান্না কি করতে যাচ্ছে সেটা যোশী তখনও বুঝতে পারছে না। তাই যোশী বাইরে থেকে হান্নাকে জিজ্ঞেস করে, হান্না আসলে তোর প্ল্যান কি? তুই কি করতে চাচ্ছিস? তখন হান্না বলে, ওই মহিলার শরীর পুড়িয়ে যে ছাইটা আমি খেয়ে ফেলেছি, সম্ভবত সেটার কারণে আমার সাথে এসব হচ্ছে। ওই ছাইগুলো আমার শরীরের ভেতরে জমতে জমতে ক্যান্সারে পরিণত হয়েছে। আর সেই ছাই যেহেতু আমার শরীরের ভেতরে আছে, তাই হয়তো ওই আত্মাটা আমার পিছু ছাড়বে না। তাই অপারেশন করে আমার শরীরের ভেতর থেকে ওই অংশটা বের করে ফেলে দিতে হবে। এই কথা বলে হান্না একটা স্ট্রেচার নিয়ে তার ওপরে গিয়ে শুয়ে পড়ে। এরপর অপারেশন করার সময় যেন তার ব্যথা না লাগে, তার জন্য সে নিজেকে একটা অ্যানেস্থেশিয়ার ইনজেকশন দিয়ে দেয়। এটা দেখে যোশী একদম ঘাবড়ে যায়। সে বলে, তুই এসব কি করছিস? একা একা এসব করার দরকার নেই, আমরা কোনো ডাক্তারের সাহায্য নিতে পারি। কিন্তু হান্না বলে, যোশী এত আয়োজন করার মতো আমাদের হাতে একদমই সময় নেই, এটা আমাকে এখনই করতে হবে। এই কথা বলে হান্না একটা ছোট ব্লেড হাতে নেয়। তারপর নিজের পেটের অংশ কেটে অপারেশন শুরু করে দেয়। ঠিক তখনই তার পাশের আরেকটা স্ট্রেচারের ওপর সেই আত্মাটাও এসে শুয়ে পড়ে। আর তার ওই বিশাল মোটা শরীরটা দেখে হান্না সত্যি ভয় পেয়ে যায়। এর মাঝে হান্নার চারপাশের দৃশ্য হঠাৎ বদলে যেতে শুরু করে। সে যেন অন্য একটা জায়গায় চলে এসেছে। সে বুঝতে পারে ওই ইনজেকশনটা নেওয়ার কারণেই হয়তো তার এমন হ্যালোসিনেশন হচ্ছে। হান্না চারপাশে তাকিয়ে দেখে সে ময়লা আবর্জনা জমে থাকা একটা জায়গার মধ্যে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে এগুলো আসলে তার মনের তৈরি একটা দৃশ্য। তাই হান্না ধীরে ধীরে আবার নিজের পেট কাটতে শুরু করে দেয়। এরপর ক্যান্সার আক্রান্ত সেই অংশটা কেটে বের করার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই সে আবর্জনার স্তূপের ভেতর থেকে বার্তার ওই বিশাল দেহটা বের হয়ে হান্নার দিকে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু হান্না একদম শেষ মুহূর্তে ওই আক্রান্ত অংশটা কেটে বের করে ফেলে। তারপর সেটাকে সোজা সে আত্মাটার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তারপরে হঠাৎ চারপাশের সবকিছু যেন এক নিমিষে মুছে যায়, পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসে।
শেষমেশ হান্না পুরো আক্রান্ত অংশটা কেটে ফেলতে পেরেছে, তবে তার পেট থেকে তখন অনেক রক্ত বের হচ্ছিল। তাই একটা কাপড় দিয়ে জোশী ক্ষতস্থানটা চেপে ধরে রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এরপর আর সেই আত্মাটাকে কোথাও দেখা যাচ্ছে না। তার মানে হান্না যেটা ভেবেছিল ঠিক সেটাই কাজ করেছে। তো এরপর হান্না আর জোশী আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে। বার্থা নামের ওই মহিলার ডেড বডিটা এবার তারা তার ছোট বোনের হাতে তুলে দেয়, যাতে অন্তত তাকে ঠিকমতো সম্মানের সাথে দাফন করা যায়। এরপর বার্থার শেষকৃত্য সহ সব ধরনের মৃত্যুর পরের নিয়মকানুন সম্পূর্ণ করা হয়। আসলে হান্নার বিশ্বাস ছিল ওই আত্মাটা হয়তো শান্তি না পাওয়ার কারণেই তার সাথে ঘুরে বেড়াচ্ছিল এবং একের পর এক সমস্যা তৈরি করছিল। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবে শেষ হয়। এরপর হান্না সরাসরি তার বাবা মায়ের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে কি করে জানেন? সেদিন যে নীল রঙের নেল পলিশটা সে মুছে ফেলেছিল সেটাই আবার নিজের নখে লাগাতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হান্না মানসিকভাবে সুস্থ হয়ে কিছু কেনাকাটা করে নিয়ে তার জিম ট্রেনার অ্যালেনের বাড়িতে চলে এসেছে। অ্যালেন অনেক খুশি হয়ে হান্নার হাত থেকে ব্যাগ দুটি নিয়ে পাশে রেখে দেয়। এরপর তারা বসে গল্প করতে শুরু করে। এখানে হান্না কেন জানি চোখ বন্ধ করতেই স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসলে আমরা দেখি হান্না কি যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার চারপাশে যেন আবার কিছু তো একটা হচ্ছে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। হান্না চোখ খুলে তাকাতেই যে দৃশ্য দেখে সেটা আসলে বর্ণনা করার মতো না। সে আসলে তার জিম ট্রেনারকে মেরে ফেলেছে, আর এখন সে তার শরীরের মাংসই কাঁচা অবস্থায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে হান্না নিজেই শকড হয়ে যায়। আপনারাও নিশ্চয় শকড হয়েছেন। তারপর ক্যামেরা ধীরে ধীরে হান্নার চোখের দিকে যায়, আর তখনই আমরা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পাই। তার একটা চোখের ভেতরে থাকা পিউপিলটা অদ্ভুতভাবে এদিক ওদিক নড়াচড়া করতে থাকে। তার মানে হলো ওই আত্মা এখনো হান্নাকে ছেড়ে যায়নি, বরং আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে সেটা পুরোপুরিভাবে হান্নার শরীরের ভেতরে ঢুকে গিয়েছে। এতদিন ওই আত্মা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওই হান্নাকে কন্ট্রোল করতে পারছিল, কিন্তু এখন সে হান্নাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারছে। এমনকি হান্নার ক্ষুধা লাগলে তাকে মানুষের মাংস খাওয়ার মতো অবস্থাতেও নিয়ে গিয়েছে সেই আত্মা। তার চোখটা দেখছেন কি অদ্ভুতভাবে নড়াচড়া করছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।